আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বন্টননামা দলিল ছাড়া যদি কেউ তার জমি নিজ নামে নামজারি করে নেয়, তাহলে সেই নামজারি কি টিকবে কি টিকবে না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, বাবা মায়ের মৃত্যুর পরে পৈতৃক সম্পত্তি যখন রেখে যায়, এই সম্পত্তিটা সম্পূর্ণ অবিভক্ত সম্পত্তি হিসেবে থাকে এবং বাবা মা মৃত্যুর পরে যে পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রী যাদেরকে রেখে যায়, এই জমি বা যে সম্পত্তি রেখে যায়, এই সম্পত্তি পাওয়ার অগ্রাধিকার ভিত্তিতে তাদের অধিকার থাকে। যে পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রী, তারাই আইন মোতাবেক এই মৃত ব্যক্তির সম্পত্তি পাবে, সে বাবা হোক আর মা হোক, তাদের সম্পত্তি সন্তানরাই পাবে। কিন্তু এই সন্তানরা যদি এই অবিভক্ত সম্পত্তি যত সময় পর্যন্ত আপোষ বন্টননামা দলিল না করবে, তত সময় পর্যন্ত সরকারি যে ভূমি অফিস আছে, সেই ভূমি অফিসে সেই মৃত বাবার নামেই সম্পত্তি থেকে যাবে। যদি মায়ের নামে থাকে তাহলে মায়ের নামেই সম্পত্তি থেকে যাবে, সন্তানদের নামে হবে না। কিন্তু অন গ্রাউন্ডে, মাঠ পর্যায়ে আপনারা যারা বসবাস করতেছেন মৌখিক বন্টন করে, এই মৌখিক বন্টন করে যারা বসবাস করতেছেন, সেটা কিন্তু ভূমি অফিস জানে না। ভূমি অফিসকে জানাতে হলে নামজারি করতে হবে। এখন আসা যাক, যে কোনো ব্যক্তি যদি আপোষ বন্টননামা দলিল ছাড়া অন্য কোনো পন্থায় তিনি যদি নামজারি করেন বা করে নিয়ে আসেন, তাহলে তার নামজারি টিকবে কিনা, এটি ছিল আজকের বিষয়। তার নামজারি টিকবে, আবার টিকবে না। টিকবে কিভাবে? তিনি যদি সাব রেজিস্ট্রার তিনি যদি ভূমি অফিস অর্থাৎ তহসিল অফিসে গিয়ে হিস্সা মোতাবেক তার ওয়ারিশ কায়েম সনদ দিয়ে তার বাবা মা যে মৃত, তার যে সম্পত্তি রেখে গেছে, সেই সম্পত্তির যতটুক পরিমাণ সম্পত্তি আছে, তার দাগে দাগে যে সম্পত্তি আছে, সেই দাগে দাগে তিনি যদি ওয়ারিশ কায়েম সনদ দিয়ে তহসিলদারের সাথে বসে যদি তিনি সেটাকে দাগে দাগে তার হিস্সা মোতাবেক সম্পত্তি নিয়ে খাজনা দিয়ে তার নামে যদি নামজারি করে, তাহলে এই নামজারিটি বাতিল করা যাবে না। কেন যাবে না? তিনি হিস্সা মোতাবেক যতটুক সম্পত্তি পাবে, যদি ধরে নিলাম যে একটি দাগে তিনি 2% সম্পত্তি পাবে, আর একটা দাগে তিনি 3% সম্পত্তি পাবে, আর একটা দাগে 5% সম্পত্তি পাবে, এভাবে 10টা দাগে তিনি যদি 50% জমি পায়, যতটুক করে সম্পত্তি তার পাওয়ার কথা, অতটুক করে সম্পত্তি তিনি নিয়েছেন এবং খাজনা দিয়েছেন এবং বৈধ উপায়ে তিনি নামজারি করে রেখেছেন। এইভাবে যদি তিনি করে নেন, তাহলে তার কিন্তু এই নামজারি বাতিল হবে না। এর জন্য একটি পরিপত্রও আছে। যদি তিনি এইভাবে না করে তিনি যদি একটু ভিন্ন আঙ্গিকে যদি তিনি করেন, যেমন তিনি এক দাগ থেকে, তিনি এক দাগ বা 2 দাগ থেকে তিনি যদি 20% জমি পান হিসেবে, তাহলে 20% জমি তিনি নিয়ে নিলেন, নিয়ে তিনি খাজনা দিলেন, খাজনা দিয়ে তিনি নামজারি করে নিলেন। আমাদের দেশে আপনার যেই জায়গায় যাবেন সেইখানেই আপনি দুর্নীতির আখড়া, সিন্ডিকেট, দালাল, যাকে দিয়ে আপনি কাজ করাতে পারেন অবৈধ উপায়। এখন অবৈধ উপায়ে কাজ করাইলে সেই কাজের দায়ভার কিন্তু আইন নিবে না, বেআইনিভাবে করাচ্ছেন। তা বেআইনিভাবে আমাদের দেশে অনেক কিছুই হয়েছে এই পর্যন্ত। তো এইভাবে যদি করান যে আমি আমার বাবা মা 10টি দাগ রেখে গেছে, 10 দাগে আমি 20% জমি পাবো বা 30% জমি পাবো, আমি 2টি দাগ থেকে আমি 20% বা 30% জমি নিয়ে নামজারি করে নিলাম। দিস ইজ রং। এটা কারণ আপনি তো দাগে দাগে যেতে হবে আপনাকে। আপনি যেমন বাবা মায়ের সম্পত্তি অগ্রাধিকার ভিত্তিতে আপনি মালিকানা পাবেন প্রত্যেক দাগে দাগে, আপনি 1 দাগ থেকে নিতে পারবেন না, 2 দাগ থেকে নিতে পারবেন না। এরকম যদি কেউ নিয়ে নামজারি করে, তাহলে বঞ্চিত ওয়ারিশ যারা আছেন, তারা মিসকেস করলে তারা কি ওই নামজারি বাতিল হয়ে যাবে। ওই নামজারি কিন্তু ধরে রাখা যাবে না। কারণ এই জন্য ধরে রাখা যাবে না, ইতিপূর্বে যারা করেছেন তারাও কিন্তু বিপদে পড়বেন। আর এখন তো
আপোষ বন্টননামা দলিল ছাড়া আপনি নামজারি করতে পারবেন না। নামজারি করতে হলে সহকারী কমিশনার ভূমি তার কাছে গিয়ে আপনার দাগে দাগে সম্পত্তি নিয়ে আপনি খাজনা দিয়ে আপনার নামে একদম সঠিক যতটুকু পাবেন ততটুকু নিয়ে আপনি নামজারি করতে পারবেন। তাতেও কিন্তু সমস্যা। কিভাবে সমস্যা? যে আপনি যখন দাগে দাগে সম্পত্তি নেবেন তখন আপনি যদি কোনো দাগে থেকে সম্পত্তি নামজারি করে যদি আপনি সামনের অংশ নিয়ে নেন তাহলে কিন্তু আপনার অন্য ওয়ারিশরা আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে। হয়তোবা এখন আপনার ভাই বোন তারা আপনাকে শ্রদ্ধা করে বিধায় আপনাকে এখন কিছু বলবেন, কিন্তু আপনার মৃত্যুর পরে, আপনার ভাই বোনের মৃত্যুর পরে যে ওয়ারিশরা থাকবে তারা কিন্তু এইটা নিয়ে কোনো ঝামেলা করলে করতেও পারে। সেই জন্যই উচিত হচ্ছে সম্পূর্ণভাবে আপনার আপোষ বন্টননামা দলিল করে তারপরে নামজারি করে নিয়ে একক মালিকানা অর্জন করতে হয়। অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন যে মৌখিক আপোষ বন্টননামা দলিল করে নিয়েছেন। মৌখিক মানে কোনো ডকুমেন্টস নেই, সাব রেজিস্ট্রার অফিসে কোনো এন্ট্রি নাই, তারা মৌখিকভাবে আপোষ বন্টন করে নিয়েছেন। এক একজন এক এক জায়গায় বসবাস করতেছেন, তাতে সমস্যা নেই। আপনি এই বিষয়টা দেখা দিবে কখন সমস্যা? দেখা দিবে যখন আপনারা থাকবেন না। এক মায়ের গর্ভে যে ঔরজাত সন্তান যারা, সেই বাবার ঔরজাত সন্তানরা একে অপরের সাথে তাদের একটা ভ্রাতৃত্ববোধ, তাদের মনুষ্যত্ব, তাদের আন্তরিকতা একরকম ছিল। পরবর্তীতে আপনাদের মৃত্যুর পরে যে সন্তানরা আসবে তারা এই বিষয়টা সেভাবে নিবে না। কারণ দেখা যাবে আপনারা মৌখিক বন্টননামা করে যে বসবাস করতেছেন, আপনার কোনো ভাইয়ের সন্তানরা তার সম্পত্তি বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে এসে যে সম্পত্তিতে আপনার সন্তান বা আপনার ভাইয়ের অন্য সন্তানরা বসবাস করতেছে সেখানেও তারা দাবি করতেছে যে এই সম্পত্তিতেও আমাদের ভাগ আছে। কারণ আপনারা যেহেতু মৌখিক আপোষ করেছেন, আপোষ বন্টন করেছেন, সেহেতু সম্পত্তি কিন্তু আপনাদের মুখে মুখে ভাগ হয়েছে। বাট সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি মন্ত্রণালয়ের ভূমি অফিসগুলি সেখানে কিন্তু ভাগ হয় নাই। কারণ সে মৃত বাবার সম্পত্তি মৃত বাবার কাছেই কিন্তু রয়ে গেছে তার মূলজতে, অর্থাৎ সেটি অবিভক্ত সম্পত্তি হিসেবে রয়ে গেছে। তো এইখানে মৌখিকভাবে ভাগ করে যখন আপনি এই সম্পত্তিটা দিয়ে দিবেন, অন্যরা যখন বিক্রি করে দিবে, বিক্রি করে দেওয়ার পরে এই অবিভক্ত সম্পত্তি তো থেকে গেল, সেখানে আবার অন্য ভাই যিনি বিক্রি করলেন তার সন্তানরা এসে আবার সম্পত্তি দাবি করতে পারবে। এই সুযোগটা কাউ না দিয়ে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি আপোষ বন্টননামা দলিল সাব রেজিস্ট্রার অফিস থেকে করে আপনি নামজারি করে নেন। এখন মৌখিকভাবে করেছেন, বসবাস করতেছেন, ভাইয়েরা ভাইদের সাথে ভালো সুসম্পর্ক, বোনদের সাথে সুসম্পর্ক। এখন আপনারা দরকার হলে এক জায়গায় বসে একটা আপোষ বন্টননামা দলিল করে নিন। বসতি তো ঠিক আছে, আপনারা তো বসতি ঠিক রেখেছেন, কিন্তু এখন তো আপোষ বন্টন করতে কোনো সমস্যা নেই। আপোষ বন্টননামা দলিলটা যদি আপনারা আপনাদের জীবদ্দশায় করে রেখে যান তাহলে আপনাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা কিন্তু এই কারো সম্পত্তিতে কেউ ভাগ বসাতে পারবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। তবে আজকের যে বিষয়টি ছিল যে আপোষ বন্টননামা দলিল ছাড়া নামজারি করলে নামজারি টিকবে কিনা, আমি সব বিষয়টাই আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি। তবে যদি কোনো ব্যক্তি তার দাগে দাগে সম্পত্তি যদি প্রাপ্তি যতটুক অতটুক যদি তিনি নেন এবং সেই তহসিল অফিসে যদি ততটুক সম্পত্তির খাজনা দিয়ে যদি তিনি নামজারি করে নেন, এই নামজারিটি কিন্তু বাতিল হবে না। কারণ তিনি আপোষ বন্টননামা দলিল করলেও অতটুক সম্পত্তিই পাবে, মৌখিক আপোষ করলেও অতটুক সম্পত্তিই পাবে। এই সম্পত্তি থেকে তাকে আর বঞ্চিত করা যাবে না, এমনটি কিন্তু বলা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে চান তাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01797093536। আমি আবার বলছি 01797093536। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।